আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টে হামলা। লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনে হামলা, উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলের সামরিক আস্তানা। আরো জানিয়ে দিব, ইসরায়েলের সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ বাড়ছে, আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র পরিণতি জানালো রাশিয়া। দক্ষিণ লেবানন আবার বিজয় অর্জন করেছে হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে 940টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দাসত্ব মেনে নেওয়া হবে না, জেল থেকে হুঙ্কার ইমরান খানের। আবারও ভারত পাক সীমান্তে ঘেঁষা 4 রাজ্য অসামরিক মহড়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা যুদ্ধাপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ইয়েমেনে হামলা, উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলের সামরিক আস্তানা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দখলদার ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দর সহ তেল আবিবের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাঁচটুটি বলছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঘোষণা করেছে, মজলুম ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা প্রতিবাদ, আল-আকসা মসজিদে হাজার হাজার ইহুদিবাদী আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ইউনিট দুটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন টু দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে চালানো হয়েছে। দ্বিতীয় অভিযান চালানো হয়েছে তেল আবিব পূর্ব অংশে। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার দিয়ে তেল আবিবের পূর্ব অংশে একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে। এদিকে গাজা কেন্দ্রস্থলে ইহুদিবাদী ইসরায়েলি গোপন সামরিক আস্তানায় ভয়াবহ বিস্ফোরণ চালিয়েছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন। ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলন সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা পূর্ব গাজা শহরের সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের একটি গোপন সামরিক আস্তানা উড়িয়ে দিয়েছে। আল কুদস ব্রিগেড আর জানিয়েছে, এই বিস্ফোরণের ফলে সেখানে থাকা সব ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। সূত্র, ইসরায়েলের সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ বাড়ছে, আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে। লেবাননের রাজনৈতিক কৌশল বিষয়ক বিশ্লেষক তালাল রেসি গাজা যুদ্ধ বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক সামরিক কর্মকাণ্ডের মধ্যে তীব্র মতবিরোধ কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরো একটি বাস্তবতা তুলে ধরেছেন, তারা হলো ইহুদিবাদী দখলদাররা তাদের অপকর্মকে ন্যায্যতা দিতে সবসময় ইহুদি বিদ্বেষ ইস্যুকে হাতিয়ার হিসেবে। কিন্তু তিনি বলেছেন, পশ্চিমা জনমতের মধ্যে ইহুদি বিদ্বেষ ইস্যুটি আরো আগের মতো প্রভাব রাখছে না। পশ্চিমারা এ বিষয়ে আগের মতো স্পর্শকাতরতা দেখাচ্ছে না। রিসি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গাজা ইসরায়েলি দখলদার গণহত্যাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। এই কারণে নেতানিয়াহু সরকার ও সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে। এই অধ্যাপক আরো বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডাররা প্রকাশ্যে রাজনৈতিক ব্যক্তির স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহারের অভিযোগ এনেছেন। এ ধরনের বক্তব্যের পাশাপাশি তাদের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য থেকে এটা স্পষ্ট যে রাজনৈতিক সামরিক কর্মকাণ্ডের মধ্যে মত পার্থক্য দিন দিন বাড়ছে। তিনি জোর দিয়ে বলেছেন, নেতানিয়াহু প্রধান এখন তার লক্ষ্য অর্জন করতে পারেনি। এটি হামাসের নেতৃত্বে ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামের প্রচেষ্টার ফল। হামাসের মতো প্রতিরোধের সংগ্রামীদের সঙ্গে তারা পারছে না। এই কারণে তারা নারী, শিশু সহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু এবং হত্যা চালিয়ে যাচ্ছে। এটি রীতিমতো যুদ্ধ অপরাধ বলে জানিয়েছেন। সূত্র, ইন্ডিয়া টুডে। তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র পরিণতির জানালো রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের একমাত্র সত্যিকার ভয়াবহ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ লিখেছেন, ভ্লাদিমির পুতিন বুঝতে পারছে না যে আমি না থাকলে রাশিয়ার জন্য সত্যি ভয়াবহ কিছু ঘটতে পারত, কারণ তিনি আগুন নিয়ে খেলছেন। এর প্রতিক্রিয়া মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্প আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার মধ্যে ভয়াবহ ঘটনা নিয়ে যা বলেছেন তার জবাবে আমি শুধু
একটি সত্যিকার ভয়াবহ ঘটনার কথা বলতে পারি, সেটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প এটি বুঝবেন। এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেলগো বুধবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাকে তৃতীয় বিশ্বযুদ্ধে আশঙ্কা উস্কে দেওয়ার জন্য দোষারোপ করেছেন। কেলগো বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ভয় সৃষ্টি করা দুঃখজনক, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য। এটি কোনো বৈশ্বিক শক্তির জন্য শোভন নয়। ট্রাম্প যুদ্ধ থামাতে বা হত্যাযজ্ঞ বন্ধ করতে চাচ্ছেন। আমরা রাশিয়ার কাছে সেই শর্তাবলী আশা করছি যা প্রতিশ্রুতি এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিল। এখন যুদ্ধবিরতি কার্যকর করুন। দক্ষিণ লেবাননে আবার বিজয় অর্জন করল হিজবুল্লাহ। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবানন পৌরসভা ও সিটি কাউন্সিল নির্বাচনে বিজয় হয়েছেন। আমাল আন্দোলন হিজবুল্লাহ সমর্থিত উন্নয়ন আনুগত্য জোট দক্ষিণ লেবানন বিভিন্ন শহর ও গ্রামে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আরজিসির বরাদ দিয়ে পাঁচটি জানিয়েছে, এই জোটে প্রার্থীরা সাকোরা, জয়া, আইক্রন এবং সাকিয়া ফারুন, দেইর কানুন, আল নাহর, হানিন, দাবিন এবং সুলতানিয়াস এলাকায় বড় জয় পেয়েছে। অন্যদিকে ফ্রি ন্যাশনাল মুভমেন্টের নির্বাচনী সদর দপ্তর ঘোষণা করেছে যে তাদের সমর্থিত প্রার্থীরা জাজিজ অঞ্চলে বিজয় হয়েছেন। এই ফলাফলের পর সুর, নাতিবে এবং দক্ষিণ লেবানন কয়েকটি গ্রাম বিজয়ী দলগুলো বিশেষ হিজবুল্লাহ সমর্থন গাড়ি মিছিল ও গণজামায়াত করেছে। এই সময় তারা উল্লাস প্রকাশ করেছেন। দক্ষিণ নাবিতবহ প্রদেশ পৌরসভা স্থানীয় পরিষদের নির্বাচন চতুর্থ শেষ ধাপ 2024 অনুষ্ঠিত হয়। এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত কিছু লেবানন দল গোষ্ঠী হিজবুল্লাহর পরাজয়ের প্রত্যাশা করেছিল এবং দক্ষিণ লেবানন হিজবুল্লাহ জনপ্রিয়তা কমে যাওয়ার দাবি করেছিল, কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় হিজবুল্লাহ বিজয় অর্জিত হয়েছে। সূত্র পাঁচ টুডে MAR। গাজার আগ্রাসন শুরুর পর ইসরায়েলে 940টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে 940টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সি। সংবাদ মাধ্যমটির দাবি, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার মার্কিন অস্ত্রের চালান নিয়ে 800তম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েলে। এছাড়া জাহাজে পাঠানো হয়েছে আরো এই সরবরাহের মধ্যে গোলাবারুদ, সাজোয়াজান, ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম, চিকিৎসা সামগ্রী। ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্রের কাছে থেকে তারা 90,000 টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজার বর্বরতা শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্র শস্ত্র নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বজুড়ে তীব্র নিন্দা প্রতিবাদের সম্মুখীন হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো বারবার অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানালেও ইসরায়েল তা উপেক্ষা করে চলেছে। এটি রীতিমতো যুদ্ধ অপরাধ। দাসত্ব মেনে নেব না, জেল থেকে হুঙ্কার ইমরান খানের। কখনোই দাসত্ব মেনে নেব না বলে রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগার থেকে হুঙ্কার দিয়েছেন পাকিস্তান তেহরি ইনসাফের PTI প্রতিষ্ঠার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক বার্তা সংস্থা জানিয়েছে তিনি কোন রকম দাসত্ব মেনে নেবেন না। তার ভাষায়, তিনি আজীবন জেল পচে মরতে প্রস্তুত, তবু ফিরাউন ও ইয়াজিদের এই শাসন ব্যবস্থার সামনে মাথা নত করবে না। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এদিকে ইমরান খানের বোন আলিমা খান জানান, ইমরান 3টি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন, যার মধ্যে প্রধানত হচ্ছে দেশ জুড়ে আন্দোলন প্রস্তুতি নেওয়ার আহ্বান। আদিয়ালা জেল থেকে বোন আলিমা খানের মাধ্যমে পাঠানো বার্তায় ইমরান খান বলেন, তারা যতই নির্যাতন করুক না কেন, আমি কখনো দাসত্ব মেনে নেব না। একই সঙ্গে তার দল যেন ইসলামবাদ কেন্দ্রিক রাজনীতি নয়, বরং দেশব্যাপী বিশ্ব বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নেয়। আলিমা খানের ভাষ্যে 3টি মূল বার্তা দিয়েছেন ইমরান খান। সেগুলো হলো, কারাগারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, চুক্তির গুজব ভিত্তিহীন এবং দলীয় আদর্শের অবিচল থাকার আহ্বান। সূত্র পাঁচ টুডে। আবারও ভারতের পাক সীমান্ত ঘেঁষে 4 রাজ্যের অসামরিক সামরিক মহড়া। ভারত পাকিস্তান কূটনৈতিক টানপোড়েনের মধ্যেই আবারও অসামরিক মহড়ার আয়োজন করেছে দিল্লি। মকডিল হবে গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই 4 রাজ্যের নিরাপত্তা সংকলক মক ড্রিল করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এই 4 রাজ্যের সঙ্গেই পাকিস্তানের সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল 7 মে দেশের 244টি জেলায় অসামরিক মহড়া হবে। যুদ্ধের সময় কি কি করণীয়, কিভাবে আত্মরক্ষা করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া কথা ছিল এই মহড়া মক ড্রিলে। 1971 সালে ভারত পাক যুদ্ধের পর সারা দেশ জুড়ে এই ধরনের নাগরিক সুরক্ষা মহড়া আর হয়নি, কিন্তু 7 তারিখে মক ড্রিল এর
আগে 6 মে মধ্যরাতে পাকিস্তান হামলার দাবি করে ভারত। শুরু হয় উত্তেজনা। শুধু যুদ্ধ নয়, নাগরিক সুরক্ষা মহড়া, মক ডিল যে কোনো বিপর্যয় মোকাবেলার উদ্দেশ্যে আয়োজন করা যায়। ভূমিকম্প, বন্যা, রাসায়নিক বিপর্যয়, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক করতে তাদের বিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুত মক ডিল আয়োজন করা হয়। গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এলহুদ উলমান। এর জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এলহুদ উলমান 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি মার্কিন সম্প্রচার গণমাধ্যম সিএনএন কে সাক্ষাৎ করে তিনি একথা বলেন। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গাজায় 11 সপ্তাহ ধরে খাদ্য ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি রীতিমতো যুদ্ধাপরাধের বিচার করা উচিত। তাহলে যুদ্ধাপরাধ কি? আপনি একে অপরাধ ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে কোনোভাবে ব্যবহার বা চিহ্নিত করতে পারবেন না। প্রসঙ্গত, গাজা উপত্যকায় নিয়ন্ত্রণধীন গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাব 2023 সালে অক্টোবর থেকে যখন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, সে সময় ইসরায়েলের বাহিরে এই অভিযানের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিল ওলমার্ট। এমনকি হামাস নিধনের নামে ইসরায়েলি বাহিনী যখন নির্বিচারে গাজায় নারী, শিশু, বেসামরিক লোকদের হত্যা করেছিল, তখন একাধিকবার ওলমার্ট বলেছেন যে এসব হত্যাকাণ্ড ইসরায়েল বাহিনীর ইচ্ছাকৃত নয়, এগুলো রীতিমতো যুদ্ধ অপরাধ। সূত্র ইন্ডিয়া টুডে।